আমার ভিডিও গেল কই? আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, আবার দাঁড়াও। হ্যাঁ, স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা প্রবাসী বাংলা পডকাস্টের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সায়েম, আর অস্ট্রেলিয়া অ্যাডিলেড থেকে। আর আমাদের সাথে বরাবর মধ্যে যুক্ত আছেন আমাদের ছোট ভাই জনাব পারভেজ। তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব, প্রবাসী বাংলা পডকাস্ট। তো গত পর্বে আমরা জুম রেকর্ডিং ছিল ওইটা, এবং ওইটা আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি বোথ ইউটিউব এবং ফেসবুকে। তো ওই জন্য তারই কন্টিনিউটি হিসেবে আমাদের আজকের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তো আমি জাস্ট পারভেজকে তার যদি একটু হ্যালো বলে আর কি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ধন্যবাদ। জি জি, ভালো। তুমি কেমন আছো? জি, হ্যাঁ। তো আমি আলহামদুলিল্লাহ। আহ, যেই বিষয়টা একটু দ্রুত, যেহেতু আজকে সময় একটু কম, একটু আম, আহ, যান্ত্রিক ত্রুটির কারণে, যে আমাদের সময় হয়তো ব্লগটা তো লম্বা হবে না 10 মিনিটের মধ্যে। তো আমরা যে দুটি বিষয় আমরা গত পর্বে কথা বলেছিলাম, যে আমি অ্যাজ এ মেন্টাল ক্লিনিশিয়ান, স্পেশালি মেন্টাল হেলথ অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, দুইটা বিষয় নিয়ে, এবং পারভেজ বরাবরের মতোই ল, ওই বিষয় নিয়ে এবং ইমিগ্রেশনের বিষয় নিয়ে কথা বলবে। তা আমি আমার পর্বটা দিয়ে শুরু করি। আমি গত পর্বে যে বিষয়টা কথা বলছিলাম, যে দ্য ইম্পর্টেন্স অফ চাইল্ড ডেভেলপমেন্ট। সো আমি গত পর্বে পর্যন্ত আমার কথার রেশ ধরে আমি যদি শুরু করি, যে দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্রেন ডেভেলপমেন্ট, ইভেন লাইক এ প্রিনাটাল, জন্মের আগে মায়ের গর্ভে এবং বাচ্চার যখন জন্ম হয়, আমি ততটুকু শেষ করেছিলাম। আমি সেই থেকে যদি শুরু করি, তাহলে বলবো যে একটা বাচ্চার জন্মের পর তার ব্রেইনের ফিজিক্যাল ওয়েট হয় 360 to 400 গ্রাম, অর্থাৎ 360 থেকে 400 গ্রাম। তো সেটা ছেলে এবং মেয়ে একটু তারতম্য হয়, ছেলেদেরটা একটু বেশি এবং মেয়েদেরটা একটু কম। তো আমি এই কি কথাটা জন্মের পরে এখানে, নাকি? এটা হ্যাঁ, জন্মের পরে, জাস্ট আফটার বার্থ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো আমি এই কথাটা এখানে এজন্য বললাম যে আম, প্রথম 3 বছর, জন্মের পর একটা বাচ্চার জন্মের প্রথম 3 বছর, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে আচ্ছা একটা অ্যাডাল্ট ব্রেন, একটা হিউম্যান যখন 18 থেকে 20 বছর বয়স হয়, একটা পূর্ণাঙ্গ মানুষের অ্যাডাল্ট ব্রেনের ওয়েট হয় তোমার প্রায় নিয়ারলি 1400 গ্রাম, 1500, 1400 1300। গ্রাম, প্রায় হ্যাঁ, 1.5 কেজি, হ্যাঁ। প্রায় 1.5 কেজি হিউম্যান অ্যাডাল্ট। তা আমি আচ্ছা। যে বিষয়টা এখানে বললাম, যে ফার্স্ট 3 ইয়ার্স এটা বেশি গুরুত্বপূর্ণ অ্যাজ এ হিউম্যান ব্রেন ডেভেলপমেন্ট, বিকজ ওই 3 বছরে তোমার মানুষের ব্রেইনটা, আমি যেটা বললাম যে 360 to 400, সে 400 গ্রাম জাস্ট আফটার বার্থ, এবং প্রথম 3 বছরে সেটা প্রায় 3 গুণ, অর্থাৎ তোমার 1100 থেকে 1200 গ্রাম। তুমি চিন্তা করো যে ওই সময়টা আচ্ছা। যদি একটা চাইল্ড যদি একটা নার্চারিং জি এনভায়রনমেন্ট পায় ব্রেন ডেভেলপমেন্টের জন্য, তাহলে ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য জি। আমরা মেন্টাল হেলথ বা চাইল্ড প্রোটেকশন, ওই কনটেক্সটে আমরা বলি যে আর্লি ডেভেলপমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আর্লি আচ্ছা। ইন্টারভেনশন। হ্যাঁ, তো ধরো একটা বাচ্চা যদি তুমি জন্মের পর পর তাকে তুমি যদি তার যে ডেভেলপমেন্টাল নিড গুলা, ওগুলো যদি তুমি এনশিওর করো, এবং তার কি বলে, যে শুধু ফিজিক্যাল নিড না, যে তুমি খাবার দিলা, মাথার উপরে ছাদ দিলা, সেটা না, তার যে ইমোশনাল অ্যাভেলেবিলিটি, অর্থাৎ যে ইমোশনাল নিড গুলা, এগুলো যদি আমরা সঠিকভাবে প্রোভাইড করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই বাচ্চাটা একটা অপটিমাম ব্রেন ডেভেলপমেন্ট হবে। তো আমরা জানি যে প্রিভিয়াস অনেক রিসার্চ এবং অনেক আর্টিকেল থেকে, যে নেগলেক্টেড ব্রেন, এবং যদি কোনো বাচ্চা একটা সিভিয়ার ট্রমার মধ্য দিয়ে তার আর্লি জন্মের পর পর ওই সময়টা অতিক্রম করে, তাহলে তার ব্রেইনটা সাইজে ছোট হয় কম্পেয়ার উইথ দ্য ফুললি, ধরুন একটা নার্চারিং এনভায়রনমেন্টে একটা বাচ্চা থাকলে ওদের ব্রেইনটা যত বড় হয় আর কি। তো এই আচ্ছা জন্য আচ্ছা। ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে অনেক বিষয় আছে। আমরা জানি যে ব্রেইনের, যে হিউম্যান ব্রেন, ওর যে সেলগুলো, এটা হচ্ছে নিউরন। তারপরে আরেকটা বিষয় আমি এখানে বলি, যে একটা হিউম্যান ব্রেইন, তার মধ্যে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। তো ইউ ক্যান ইমাজিন যে কত 100 বিলিয়ন? কমপ্লেক্স। 100 বিলিয়ন নিউরন। এটা একটু ডিবেট আছে, কেউ বলে 80 বিলিয়ন, কেউ বলে 100 বিলিয়ন, সে 100 বিলিয়ন। যুক্তির খাতিরে আমরা ধরে নিই যে মোস্ট অফ দ্য যারা স্পেশালিস্ট অন দিস ফিল্ড, নিউরোবায়োলজি বা নিউরো সায়েন্স, তারা বলে যে 100 বিলিয়ন।
তো এখন আমার যে কথাটা বলার উদ্দেশ্য যে তুমি দেখো একটা জন্মের পরে যে বাচ্চাটা 400 গ্রাম বা 380 360, সেটা ফার্স্ট 3 ইয়ারে র্যাপিড গ্রোথ। তার মানে ওই সময়টা তার এনভায়রনমেন্টটা ডিমান্ড করে যে তাকে যদি তুমি জি। তাকে ওইরকম একটা থেরাপিউটিক কেয়ার, নার্চারিং কেয়ার দিতে পারো, তাহলে তার ব্রেন ডেভেলপমেন্টটা অপটিমাম হবে। হ্যাঁ, দ্রুত ডেভেলপ হবে এবং সেটা সে যে মাইলস্টোন গুলো আছে ডেভেলপমেন্টাল, এগুলা সে তোমার ক্যাচ করতে পারবে। এবং আচ্ছা। আম, হ্যাঁ, যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ যে ওই সময়ে আমরা এটা ইনশিওর করতে পারছি কিনা, বিকজ একটা একটা ধরো একটা বাচ্চা যদি নেগলেক্টেড হয় ফার্স্ট 3 ইয়ার্স or 5 ইয়ার্স, তাহলে তুমি দেখবা যে সে অনেকগুলো ইম্পর্টেন্ট মাইলস্টোন সে মিস করবে। এবং ব্রেইনটা কেমনে ডেভেলপ হয় আমি বলি, এটা নিউরো সিকোয়েন্সিয়াল মডেল। ধরো তুমি একটা স্টেপ মিস করলা, সে ধরো 6 মান্থ, দেন এটার এফেক্ট এটা লাইফ লং থাকবে, আনলেস তুমি যদি সেটাকে ক্যাচ আপ করতে না পারো থ্রু ডিফারেন্ট ইন্টারভেনশন। সেটা আরো লম্বা স্টোরি, আমি ওখানে যাব না। তো যাই হোক, আমি নিউরনের কথা বলছিলাম যে 100 বিলিয়ন নিউরন। এখন তুমি ধরো বাচ্চার তুমি যদি তাকে সঠিকভাবে কেয়ার করো, তাহলে তার, আমরা জানি যে বিভিন্ন ডেভেলপমেন্টাল স্টেজ গুলা থাকে একটা বাচ্চার। যেমন তুমি স্পিচ আচ্ছা। ডেভেলপমেন্ট, তার ইন্টারাকশনস, তার ধরো মস্তিষ্কের অন্যান্য যে ডেভেলপমেন্ট গুলো হয়, তারপরে সে বিভিন্ন স্টেজ আচ্ছা, গুলো সে ক্যাচ আপ করবে। যদি একটু প্রশ্ন করি আমি, হ্যাঁ, অবশ্যই। মানে সেই ক্ষেত্রে প্যারেন্টসদের কি করা উচিত বাচ্চার বয়স যখন 0 থেকে 3, হ্যাঁ, হ্যাঁ, এই সময়ের মধ্যে মানে কিভাবে প্যারেন্টসরা কি করলে তার ডেভেলপমেন্টটা মানে সঠিকভাবে হবে? হ্যাঁ, হ্যাঁ, তো কি কি ফার্স্ট অফ কাজ অল করতে হবে তুমি, প্যারেন্টস? হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট অফ অল তুমি তো অবশ্যই তার ফিজিক্যাল যে হেলথ নিড গুলো আছে, এগুলো তুমি অবশ্যই এনশিওর করবা। তার তুমি ধরো একদম ফিডিং থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলা সময় মতো, তার যে ধরো তুমি যে একদম আফটার বার্থ, তুমি জানো যে ছোট্ট বাচ্চাদের একদম নিউনেটাল, ওদের স্লিপিংটা কত ইম্পর্টেন্ট, তাই না? এবং এটা হেল্প করে টু ক্যাচ আপ টু হিজ বলে ফিজিক্যাল এবং তার সাইকোলজিক্যাল, ইমোশনাল এবং কত ঘন্টা ঘুমানো লাগে তাদের? 18 ঘন্টা? নর্মালি তো হ্যাঁ, ইনফ্যান্ট তো অবশ্যই সে তো তার 18 থেকে 20 ঘন্টা, একটা নিউবর্ন তো 20-22 ঘন্টা পর্যন্ত ঘুমায়। বাট নর্মালি আচ্ছা। ধরো তুমি আনটিল, হ্যাঁ, ধরো 2 ইয়ার্স, তাদের তো 2 to 3 আওয়ার্স, এভরি 2 to 3 আওয়ার্স দে টেক এ ন্যাপ। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো ইয়েস, খাবার দাবার এটা একটা আছে, তাদের স্লিপিং প্যাটার্ন, তারপরে তুমি যে অ্যাটাচমেন্ট স্টাইল, সেটা আসলে আরেক জিনিস, আমি ওইখানে যাব না যেহেতু সময় কম। হ্যাঁ, অর্থাৎ টু ক্রিয়েট দ্য সেন্স অফ সেফটি। হ্যাঁ, একটা বাচ্চা যে বুঝে যে তার প্রাইমারি কেয়ারার কে, তার মা বা বাবা বা ভাই বা দাদি। হ্যাঁ, ওই জিনিসগুলো রিকগনাইজ আচ্ছা। করা। এবং তুমি আহ, ওই আহ, কি বলে, একটা সেফ অ্যান্ড সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল ডেভেলপ করা। ঠিক আছে? আচ্ছা, এখানে আসলে অনেক কথা, আমি যদি যাই আসলে সেটা সারাত্র শেষ হবে না। আমি জাস্ট ব্রেইন একটু ডেভেলপমেন্ট, ফিজিক্স। জি, সংক্ষেপে একটু টাচ করে দেন আর কি বিষয়। জি, 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 আমি শুধু কি কি ওই থাকতে পারে? ফার্স্ট 3 ইয়ার্স কত ইম্পর্টেন্ট ওইটা বোঝানোর জন্য আমি জি। জাস্ট এই জিনিসটা এখানে ইয়ে করলাম। এখানে অনেকগুলো সাব ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর আছে, ওগুলো আমরা সামনে অবশ্যই আলোচনা করবো আমাদের ব্লগে। তো আমি জাস্ট আজকে এতটুকু থাকতে চাই। তো আমি যেটা বললাম 3 to 5 ইয়ার্স এর মধ্যে ওই বাচ্চাটা 80 to 90% আচ্ছা। ব্রেনটা ডেভেলপ হয়। টু ক্যাচ আপ দ্য ফুল ডেভেলপমেন্ট টু আনটিল 1400 গ্রাম, ইট টেক্স সে 18, 20, 25 ইয়ার্স। সো রেস্ট অফ দ্য টাইম এটা খুবই স্লো প্রগ্রেস যাচ্ছে তোমার, 5 থেকে 18, 20, 22। সো এই জন্য আমরা যেটা বলি, ধরো মেন্টাল হেলথ বা চাইল্ড প্রোটেকশন পার্সপেক্টিভে, যে আর্লি তোমার ইন্টারভেনশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চার জন্য বা একটা ধরো আচ্ছা। নবজাতক শিশুর জন্য আর কি। তো আমি আজকে আর বেশি পারবো না, আমি অতটুকুই থাকলাম যে একটা বাচ্চার জন্য আর্লি ফার্স্ট 3 ইয়ার্স, আমরা বলি যে 1000 ডেজ কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার রেস্ট অফ দ্য লাইফ তার ফাংশনিংটা কি হবে, রেস্ট অফ দ্য লাইফ তার সে কিভাবে তার তোমার মানসিক বিকাশ হবে, তার ফিজিক্যাল গ্রোথ হবে, তার সোশ্যাল স্কিলস, তার কমিউনিকেশন স্কিলস, তার ওই তোমার ইন্টারাকশন উইথ Sorry. আদার্স, অল বিষয়গুলা কিভাবে তোমার প্রোগ্রেস হবে, সেটা অবশ্যই তার মেমোরি কেমন হবে, তার মানে এবিলিটি টু অ্যাটেনশন, ফোকাস, কনসেন্ট্রেশন। হ্যাঁ, তার ওই তোমার ইমোশনাল রেগুলেশন স্কিলস। একটা জিনিস এখানে আমাদের মনে রাখা উচিত যে সেন্স অফ সেফটি বা নিউরোসেপশন, এটা এমন একটা জিনিস, এই জিনিসটা কিন্তু তুমি ওই কি বলে, তুমি বলে কয়ে তুমি এটা ম্যানেজ করতে পারবে না। হ্যাঁ, এটা একটা তুমি আম, এই কি বলে, এটা অটো ডেভেলপ হবে যে একটা
বাচ্চা ধরো একদম 6 মাস বা 8 মাস বা 10 মাস, ও তো কথা বলতে পারে না, ঠিক আছে? তাহলে তার নার্ভাস আচ্ছা সিস্টেম, তার নিউরোসেপশন সেটা ডিরেক্ট করে দিবে যে দে অর হি অর শি দে ফিলিং সেফ। তো এখন এটা কিভাবে হয়? ফ্রম দ্য ইন্টারাকশন ফ্রম দ্য ডে ওয়ান, হ্যাঁ, উইথ দ্য প্যারেন্টস, উইথ দ্য কেয়ারার, এবং উইথ দ্য পিপল, দ্য কেয়ার টিম, হ্যাঁ, ওদের সাথে আর কি। তো আমি একটা এতটুকু আজকে এখানে, এক জি জি, জি জি, ছোট্ট একটা প্রশ্ন করি হ্যাঁ অবশ্যই। যে ওই এই যে 0 to 3 অথবা 0 to 5 এই যে প্যারেন্টসদের কাছ থেকে বাচ্চারা যেই ধরনের এনভায়রনমেন্ট বা যেই ধরনের তার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য যে হুম হুম, ধরনের সাপোর্ট সে পেয়ে থাকে, জি জি। এটা কি এক্সটার্নাল কেয়ারারদের দ্বারা পাওয়া সম্ভব আপনার আহ ওপিনিয়ন কি? এক্সটার্নাল কেয়ার আর তুমি বলতেছো কি এখানে ওই যে যখন ধরো, যখন ইন্টারভেনশন করা হয় সোশ্যাল ও সিকিউরিটি, চাইল্ড যখন প্রোটেকশন, ইন্টারভেনশন করে আচ্ছা 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 চাইল্ড আচ্ছা, প্রোটেকশন, শোনো হ্যাঁ। শোনো, হ্যাঁ এটা সম্ভব যদি তোমার একজন কেয়ারার তাকে কেয়ার করে, ঠিক আছে? এখন কি হয়, চাইল্ড প্রোটেকশনে তুমি যদি যাও, আচ্ছা তাহলে দেখবা যে ওদের ম্যাসিভ চেঞ্জ হয়, বুঝছো, র্যাপিড চেঞ্জ হয়। আজকে একটা ফাত্রা কেয়ারার, আবার 3 মাস পর আরেকবার, 4 মাস পর আরেকবার। তো বাচ্চা হয় কি, দে নিড এ রিলেশনশিপ উইথ দ্য প্রাইমারি কেয়ারার। তারা যখন থেকে যেটা ব্রেক হয়ে যাচ্ছে 6 মাস পর, so they struggle to build another relationship with another one, ঠিক আছে? So one of the main concern is in the child protection or the তুমি যেটা বললা যে সোশ্যাল সিকিউরিটি বা ওই স্টেট কেয়ারে একটা প্রবলেম হচ্ছে যে মাল্টিপল প্লেসমেন্ট উইদিন দেয়ার লাইফ, বুঝছো? সো চাইল্ড, হ্যালো, জি জি জি, হ্যাঁ লাইনটা তো, ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। তো যে প্রশ্নটা ছিল আর কি সেখান থেকে যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে না? আচ্ছা, তো জি ওদের দরকার কনসিস্টেন্সি, বুঝছো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। তো এইটা আর কি, সো এইটা অনেক লম্বা কথা আসলে। আম, আমাদের বোধহয় সময় খুবই কম। আমার আমার যেটা আমার হিসাবে যেটা মনে হচ্ছে যে 3 থেকে 4 মিনিট আমি আবার এখান থেকে শুরু করবো, আবার ব্যাকে যাব আমি। তোমার যে প্রশ্নগুলো ছিল, সরি ফর, মানে আমাদের টাইম কনস্ট্রেন্ট। তো আমি না তোমার ঠিক কাছে যে আছে। প্রশ্নটা আমি রাখতে যাচ্ছি, যে আমি আমি নোট করে রাখবো তোমার যে প্রশ্নটা ছিল। আমি যে প্রশ্ন রাখতে যাচ্ছি যে তোমাদের ইউকে তে, তুমি যেহেতু লয়ার, প্র্যাকটিসিং লয়ার, জি জি মাইগ্রেশনের জন্য তুমি যদি অল্প করে 3-4 মিনিট আমাদের সর্বোচ্চ সময়, কি কি অপরচুনিটি আচ্ছা আছে আচ্ছা সেটা হতে পারে, ধরো আচ্ছা বিজনেস মাইগ্রেশন, স্টুডেন্ট ভিসা, বা মাইগ্রেটিং ফ্রম আদার কান্ট্রিজ, ইউরোপ, বাংলাদেশ, মিডল ইস্ট। আর তুমি যদি একটু এই বিষয়টা একটু সংক্ষেপে আমাদেরকে বলো, আমরা কন্টিনিউ করবো ফিউচার আবার নেক্সট পর্বগুলাতে। জি। আসলে আপনার বিষয়টা যখন শুনছিলাম, আপনার এই মেন্টাল হেলথ, চাইল্ড হুম, ব্রেন ডেভেলপমেন্ট খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিল, যার কারণে আমিও মানে আপনার আলাপের ভিতরে ঢুকে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, ইউকে তে মাইগ্রেশন করার জন্য প্রথমে মূলত এশিয়ান কান্ট্রি থেকে মানুষরা আসে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ থেকে বেশি, অন্য অন্য কান্ট্রি থেকেও আসে আফ্রিকা। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কমিউনিটি যারা আছে তাদের ইন্টারেস্টের ব্যাপারে কিছু বলা আর কি। এখন ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে কেউ যদি আসতে চায়, প্রথমেই মনে রাখতে হবে উনি কোন ভিসায় এদেশে আসছেন। এখানে কিন্তু সব রকমের ভিসা আছে, ইনভেস্টর ভিসা আছে, যদি এখন খুবই লিমিটেড। তারপরে হাই স্কিল মাইগ্রেশন আছে, এটা অনেক মানে অনেক চেকস, রেস্ট্রিকশনস, রেগুলেশনস এর মধ্যে আছে। তারপরে স্টুডেন্ট ভিসা আছে, ঠিক আছে। তো বেশিরভাগ মানুষ বাংলাদেশ থেকে যে ভিসাতে আসে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায়। এখন ভুলটা করে তারা এইখানে, তারা মনে করে যে আমি স্টুডেন্ট ভিসায় গিয়ে ওইখানে আমি কাজ করব, ওইখানে আমি সেটেলড হব। কিন্তু স্টুডেন্ট ভিসায় কাজও তো রেস্ট্রিক্টেড, অনলি 20 আওয়ার্স কাজের অ্যালাউড থাকে, ঠিক আছে। সপ্তাহে তারা 20 আওয়ার্স কাজ করতে পারে। এটা কি ভাই একটু আর বাকি মাঝখানে, এটা কি স্পাউসরাও সেম 20 আওয়ার যদি কেউ ওয়াইফ নিয়ে আসে বা ডিপেন্ডেন্ট স্পাউস স্পাউস? যদি নিয়ে আসতে পারে সেই ক্ষেত্রে স্পাউসদের ফুল টাইম কাজ করার সুযোগ থাকে। জি জি। রিসেন্টলি, সিন্স ডিসেম্বর 2023, ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে স্পাউস নিয়ে আসাটা এই দেশে ব্যান করে দিয়েছে। এখন থেকে তারা স্পাউস নিয়ে আসতে পারবে না। শুধুমাত্র যারা পিএইচডি স্টুডেন্ট তারাই পারবে তাদের স্পাউস নিয়ে আসতে। এখন স্টুডেন্ট ভিসা থেকে সেটেল হওয়াটা একটু ডিফিকাল্ট। আর হচ্ছে অপরচুনিটিজ আছে স্টুডেন্ট ভিসা থেকে স্কিল মাইগ্রেশনে গিয়ে, স্কিল মাইগ্রেশন ভিসায় কোনো এমপ্লয়ারের অধীনে 5 বছর থাকার পরে 5 বছর পর তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এই প্রসেসটা, আপনি একজন জেনুইন এমপ্লয়ার খুঁজে পাওয়া, আপনার সেই স্কিল ডেভেলপ করা, এখানে একটা জেনুইন এমপ্লয়মেন্ট যেখানে আপনি 38,000 স্যালারি পেতে হবে পাউন্ড হুম, ইয়ার অ্যানুয়াল। তো এই জিনিসটা অত স্ট্রেইট ফরওয়ার্ড না। যেমন বাংলাদেশ থেকে ফর এক্সাম্পল যে ছেলে বাংলাদেশে
ইউনিভার্সিটিতে লেখাপড়া করেনি, জি জি হ্যাঁ, হয়তো স্টাডি গ্যাপ আছে বা জি জি ইন্টারমিডিয়েটের পরেই সে চলে আসছে এখানে। এখন এরকম একটা বয়সের, এরকম একটা এজের ছেলের কতটুকু স্কিল থাকতে পারে যে সে 38 to 40,000 পাউন্ড স্যালারিতে কোনো স্কিল এমপ্লয়ারের কাছে জি জি যাবে? ডিফিকাল্ট, নতুন দেশে নতুন একটু কালচার। ডিফিকাল্ট। হুম হুম। কালচারের জন্য, জি জি, নতুন কালচার অ্যাডাপশন করা সবকিছু মিলিয়ে। কিন্তু তারপরে কারো যদি ব্যাকআপ থাকে ওরকম, আহ, বিষয়টা হলো কি, স্টুডেন্ট ভিসা যদি কেউ আসে, আরেকটা রুট আছে সেটেল হওয়া, সেটা হচ্ছে 10 ইয়ার্স লং রেসিডেন্স রুট। সে যদি 10 বছর এই দেশে বৈধভাবে থাকে, 10 বছর পরে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু 10 বছর বৈধভাবে থাকাটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায়। 1 বছর আপনি ইউনিভার্সিটিতে গেলেন, লেখাপড়া করলেন, এখন পিএইচডব্লিউ আছে 2 বছর, লেখাপড়া শেষ করার পরে আর 2 বছর একটা স্টুডেন্ট এই দেশে থাকার পারমিশন পেল। 3 বছর, 3 বছর পর সে কি করবে? ভিসা শেষ হয়ে গেলে তো দেশে ফিরে যেতে হবে। জি জি এটা হচ্ছে সমস্যা। তো তখন তাই কি করতে হয়, ইউনিভার্সিটি আরেকটা কোর্সে ভর্তি হতে হয়। তো গভর্নমেন্ট আবার ওগুলা ফোকাস করে কি একটা স্টুডেন্ট যাতে 10 বছর না থাকতে পারে, সেই জন্য তাদের কিছু টুলস আছে, তারা সেগুলো ইউজ করে। তো আমার উদ্দেশ্য কাউকে ডিসকারেজ করে না, আম, প্রকৃত ইনফরমেশনটা মানুষের সামনে তুলে ধরা আর কি। জি 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 তারপরে স্টুডেন্ট ভিসা থেকে যে এই দেশে কেউ সেটেল হয়নি তা কিন্তু না, অনেক মানুষ সেটেল হয়েছে, হচ্ছে। অতীতে যারা আসতো মূলত 2010 বা 2008-এর আগে যারা এসেছে, বা 2006-এর আগে, বলা যায় তাদের অধিকাংশই সেটেল হতে পেরেছে এই দেশে। ডে বাই ডে এটা একটু ডিফিকাল্ট হচ্ছে। জি জি। তারপরে আপনার স্কিল মাইগ্রেশন আছে। আমার মনে হয় ওই বিষয়গুলো নিয়ে আজকে এনাফ সময় থাকবে না, না 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 অন্যদিন সেজন্যই। আমরা, জি জি জি। হ্যাঁ, অন্যদিন না আলাপ করতে পারবো, কিন্তু আরেকটা, স্টুডেন্টদেরকে। জি জি, জি, আরেকটা বলেন। প্রশ্ন আমি পেয়েছি মানে কমেন্ট থেকে গত পর্বের সূত্র ধরে যে আপনার আচ্ছা যে প্র্যাকটিসিং যে মানে কন্টাক্ট আপনার বিজনেস, এটা যদি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেন আর কি, তাহলে লোকজন মতো আচ্ছা উপকৃত আচ্ছা। হন। অনেকে জানতে চেয়েছে আপনার বিজনেস কন্টাক্ট বা কিভাবে আপনার সাথে কন্টাক্ট করা যায় আপনার প্র্যাকটিসে। আমি ডেসক্রিপশনে আমার ভিডিও যখন পোস্ট করা হবে, ডেসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিতে পারি, হোয়াটসঅ্যাপ নাম্বার বা অফিসের ফোন নাম্বার, জি 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 বা জি আমাদের সেটা। অফিসের অ্যাড্রেস, নাম, সেটা আমরা দিয়ে দিলাম। মূলত আমাদের অফিস হচ্ছে, আমি যেখানে বসি সেটা হচ্ছে ম্যানচেস্টারে, উইমসলো রোডে। বিজনেসের নাম হচ্ছে উইলডেন লিগ্যাল সলিসিটর। জি জি আমরা মানডে টু ফ্রাইডে আমাদের সার্ভিস দিয়ে থাকি। তবে মূলত ক্লায়েন্ট দেখে থাকি মানডে টু থার্সডে। জি জি ফ্রাইডে অন্যান্য কমিটমেন্ট, জুমা, এটা সেটার কারণে ওইভাবে ক্লায়েন্টকে সময় দেওয়া সম্ভব হয় না। তারপর নিজেদের অফিসের ইন্টারনাল কাজ থাকে, সেই জন্য আর কি। জি জি আমাদের জি। মনে হয় সময় খুব বেশি নেই। না না আমি মনে হ্যাঁ। করি যে আপনি ইতি টানতে পারেন চাইলে। না ধন্যবাদ আহ, জনাব পারভেজ, আপনার মূল্যবান কথাগুলো আমাদের বলার জন্য এবং যাদের জন্য আমাদের এই পডকাস্ট গুলা কন্টিনিউ করা। প্রবাসী বাংলা পডকাস্ট আমাদের এটা হচ্ছে পর্ব 2। তো আমরা অবশ্যই সামনে আরো এই বিষয়গুলো নিয়ে কন্টিনিউ করব, এবং আমাদের যারা ভিউয়ার, যারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা আছেন বাংলা ভাষাভাষী, অবশ্যই তারা যদি আমাদের এই প্রোগ্রাম, এই পডকাস্ট গুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল, আমার এবং আপনার দুইজনের, এবং জি ফেসবুকে আমরা পোস্ট করব, ওখান থেকে যদি সবাই আমাদের কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেয়, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে সবার মধ্যে কথাগুলা পৌঁছে দেওয়া। যে কথাটা আমি প্রায় বলি যে আমাদের উদ্দেশ্য আসলে ওই কি বলে যে সাবস্ক্রাইব বা ভিউ, ওইটা না আসলে। আমি আমার কথা বলি যে মেন্টাল হেলথ এটা একটা টেবু, এটা ইভেন স্টিল হিয়ার ওয়েস্টার্ন কান্ট্রি অস্ট্রেলিয়া। আমি ইউকের কথা অতটা বলতে পারবো না যেহেতু আমি ওখানে কাজ করি নাই। তো এটা আসলে এখানেও, এখন এখানে একটু, অনেক অনেক, জি, জি জি জি। তো নিশ্চয়ই। আমি চাচ্ছি যে অ্যাওয়ারনেসটা তৈরি করা, কারণ এটা আমি বুঝি যে আমার কাজের অভিজ্ঞতা থেকে যে ওই ইমোশনাল পেইনটা, এটা কত একটা মানুষ কখন চিন্তা করে যে তার আর কোনো হোপ নেই লাইফে, সে হোপলেস। তো আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে বলে ওয়েলবিং যে জিনিসটা আর কি, আমরা কিভাবে মানুষদেরকে হেল্প করতে পারি। কিছু কিছু ছোট ছোট আমার নিজস্ব যে চ্যানেল মেন্টাল হেলথ বাংলা ইউটিউব, সেখানে আমি ছোট ছোট ব্লগের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি বলার জন্য মেন্টাল হেলথের বিভিন্ন ধরন এবং ক্রাইটেরিয়া, আর্লি ইন্টারভেনশনস, এবং ছোট ছোট জি বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের মনের স্বাস্থ্য, যেটা আর কি মেন্টাল হেলথ, সেটাকে আমরা জি প্রোটেক্ট জি এবং প্রিজার্ভ করতে পারবো, এবং আমাদের ওয়েলবিং কে ইমপ্রুভ করতে পারবো। তো আহ, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের জি, এই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এরকম একটি টপিকস নিয়ে আলোচনা করছেন এবং খুব সহজ সাবলীল ভাবে সবার সামনে তুলে ধরছেন।
আশা করি এই ভিডিওটি আমাদের কমিউনিটির অনেকের অনেক উপকারে আসবে। আর কারো যদি ব্যক্তিগতভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রেও তারা চাইলে আপনার পরামর্শ নিতে পারবে আশা করি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি অলওয়েজ ওপেন। তারা যদি কমেন্ট করে বা আমার পার্সোনাল ইমেলও দেওয়া আছে ইয়েতে, আমার ডেসক্রিপশন ইউটিউব ইয়েতে, সেখান থেকে তারা কন্ট্যাক্ট করতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আমরা আবার নেক্সট স্যাটারডে, শনিবার আমরা কন্টিনিউ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার। ওকে, বাই বাই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।